আসসালামু আলাইকুম। আমি সাঈদ। আমি পড়াশোনা করি ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজে এবং এটা ঢাকা ইউনিভার্সিটির প্রযুক্তি ইউনিটের অন্তর্ভুক্ত একটা পাবলিক ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান এবং আমি পড়াশোনা করি ওখানকার কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। তো এই যে ঢাকা ইউনিভার্সিটির প্রযুক্তি ইউনিট, এটা ঢাকা ইউনিভার্সিটির অন্যান্য যে ইউনিটগুলো আছে, যেমন এ ইউনিট, এগুলোর তুলনামূলকভাবে একটা নতুন ইউনিট। তাই দেখা গেছে যে অনেকেই আসে যারা এই ইউনিটটা সম্পর্কে খুব বেশি একটা জানে না এবং জানলেও খুব অল্প জানে, এবং অনেকেই আছে যারা এটাতে ভর্তি পরীক্ষা দিতে চায়। তো তোমরা যারা এটা সম্পর্কে বিস্তারিত জানতে চাও, তোমাদের জন্য এই ঢাকা ইউনিভার্সিটির প্রযুক্তি ইউনিটের বিস্তারিত রিসোর্সের লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে কিংবা কমেন্টে আমি যুক্ত করে দিব। তোমরা চাইলে ওখান থেকে বিস্তারিত জেনে নিতে পারো। তো এই ভিডিওতে আমি মূলত কথা বলবো এই যে প্রযুক্তি ইউনিটের ভর্তি পরীক্ষা, যেটা কিনা খুব সম্ভবত আগামী আগস্ট মাসের 20 তারিখ অনুষ্ঠিত হবে। ওই ভর্তি পরীক্ষা যদি তুমি বসতে চাও, সেক্ষেত্রে তোমাকে একটা দুইটা খুব এসেনশিয়াল ছোটোখাটো ইনফরমেশন জানতে হবে। ওইগুলো সম্পর্কে ছোটো করে বলবো। তারপর এই যে ভর্তি পরীক্ষাটা, এইটার প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং সবশেষে আমি যেহেতু গত বছরের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলাম এবং আমার পজিশন ছিল 98, সো আমার এই অভিজ্ঞতা থেকে তোমাদের সাথে যদি উপকারী কিছু শেয়ার করা যায়, ওইটাও আমি চেষ্টা করব। তো সব কিছু শুরু করার আগে আমি তোমাদেরকে একটা জিনিস আগেই বলে রাখতে চাই। সেটা তোমরা যদি অলরেডি ভার্সিটি এ প্রিপারেশনের সাথে পরিচিত হয়ে থাকো বা ওই প্রিপারেশন নিয়ে থাকো, বা তোমরা যদি ঢাকা ইউনিভার্সিটি এ ইউনিটের প্রিপারেশন সম্পর্কে জেনে থাকো, তাহলে তোমরা তোমাদেরকে নতুন করে ঢাকা ইউনিভার্সিটির প্রযুক্তি ইউনিট সম্পর্কে, এটার ভর্তি পরীক্ষা সম্পর্কে তেমন কিছু জানার নাই। প্রযুক্তি ইউনিট সম্পর্কে জানার অনেক কিছু আছে, কারণ এটা একটু ঢাকা ইউনিভার্সিটির অন্যান্য ইউনিটের চাইতে আলাদা। বাট ভর্তি পরীক্ষাটা বলা চলে একদম ঢাকা ইউনিভার্সিটির এ ইউনিটের যে এমসিকিউ পরীক্ষাটা আসে, ওইটার একদম কার্বন কপি। কীরকম? যেমন 2019-20 সেশনে ঢাকা ইউনিভার্সিটি এ ইউনিটে রিটেন শুরু হয়েছে। তুমি যদি ওইটা বাদ দাও, তাহলে একদম 18 থেকে 19 পর্যন্ত, একদম শুরু থেকে 18-19 পর্যন্ত যে ভর্তি পরীক্ষা হয়ে আসছে ঢাকা ইউনিভার্সিটিতে, 120টা করে এমসিকিউ, প্রত্যেকটার মার্ক 1 করে এবং টাইম 90 মিনিটস। এই যে ভর্তি পরীক্ষা, এই সেম প্যাটার্নেই ঢাকা ইউনিভার্সিটির প্রযুক্তি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। তো তুমি যদি অলরেডি এটার সাথে পরিচিত থেকে থাকো বা এই প্রস্তুতি তোমার থাকে, তাহলে আমার মনে হয় না যে নতুন করে এটা নিয়ে কোনো দুশ্চিন্তা করার কারণ আছে। তুমি এমনিতেই এখানে পরীক্ষা দিতে পারো এবং তোমার প্রস্তুতি ভালো থাকলে তুমি চান্সও পেয়ে যেতে পারো। কিন্তু তোমাদের মধ্যে যদি এমন কেউ থেকে থাকো যে এটা সম্পর্কে তোমাদের কনফিউশন আছে বা জানো না, কিংবা তোমাদের জানা দরকার, তো সেই ক্ষেত্রে আমি এই ভিডিওতে এই প্রস্তুতি সম্পর্কে একদম বিস্তারিত আলোচনা করব। তো শুরু করি। তো শুরুতেই আমরা এখানে যদি ভর্তি পরীক্ষা দিতে চাই, সেক্ষেত্রে আমাকে অবশ্যই ভর্তি পরীক্ষা সম্পর্কিত ছোটোখাটো কয়েকটা খুবই দরকারি তথ্য জানতে হবে। ওইগুলো আমরা শুরুতে জেনে নিই। তো ফার্স্ট জিনিস, ভাইয়া এখানকার মানবন্টন কি, এখানে কি কি সাবজেক্ট আছে? তো এটার উত্তর ভাইয়া এখানকার সাবজেক্ট ঢাবি এ ইউনিটের মতোই সেম, বাট এখানে কোনো বায়োলজি নাই। মানে এখানে সাবজেক্ট শুধুমাত্র ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি এবং ইংরেজি। যেহেতু এখানে সব সাবজেক্ট ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট, তোমাকে বুঝতে হবে প্রযুক্তি ইউনিটে তুমি যে চান্স পাইলে তুমি এখানকার যে সাবজেক্টগুলো পড়বা, সেগুলো সব ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট, এবং যে প্রতিষ্ঠানগুলোতে পড়বা সবগুলো ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান। সো ওখানকার পরীক্ষাটাও এই জন্য এইরকম, জাস্ট ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি এবং ইংরেজি। তো মানবন্টনটা কীরকম? মানবন্টনটা টোটাল নাম্বার 120, ঠিক এ ইউনিটের মতোই, ওই যে 19-20-এর না, 18-19 পর্যন্ত যেরকম ছিল ওরকমই, এবং প্রত্যেকটার মান 1 নাম্বার করে, এবং টোটাল সময় 90 মিনিট, মানে 1 ঘন্টা 30 মিনিট। এবং ম্যাথে তোমার নাম্বার 35, ফিজিক্সও সেম, কেমিস্ট্রিতে সেম, এরকম করে টোটাল ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রিতে নাম্বার 105, এবং বাকি 15 নাম্বার ইংরেজি। তো
এইখানে একটা কথা বলে রাখা দরকার, সেটা হচ্ছে ম্যাথ যে কোশ্চেনগুলো হয় সেগুলো হচ্ছে যেহেতু এখানে সবগুলো সাবজেক্ট ইঞ্জিনিয়ারিং, তাই ম্যাথের কোশ্চেনগুলো একটু মিডিয়াম এবং হার্ড লেভেল থেকে আসে। ইজি কোশ্চেন একটু কম থাকে, এই 4 থেকে 5টা, মোটামুটি 25টার মতো কোশ্চেনই মিডিয়াম এবং হার্ড থেকে আসে। মানে আমি আগেই বলছি যে এখানকার কোশ্চেনের স্ট্যান্ডার্ড হচ্ছে ভার্সিটি এ এর মতো। এই ক্ষেত্রেও কোশ্চেনগুলো এ থেকেই হবে, বাট ভার্সিটি এতে তো ম্যাথের এমনও কোশ্চেন হয় খুবই ইজি হয়, হ্যাঁ, একদম খুবই বেসিক কোশ্চেন হয়, হ্যাঁ, বাট এখানকার যেহেতু ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট সেক্ষেত্রে ম্যাথ কোশ্চেনটা ইজি কোশ্চেন আসে, আসে না যে তা না, বাট একটু মিডিয়াম এবং হার্ড টাইপের কোশ্চেনটা একটু বেশি আসে। দেন ফিজিক্সের কথা যদি বলি, সেক্ষেত্রে ফিজিক্সে ওই রকম হার্ড কিছু আসে না। ভার্সিটি এ ইউনিটের যেই ফিজিক্স কোশ্চেনগুলো আসে এগুলোর মধ্যে ম্যাথগুলো একটু কনসেপচুয়াল হয়, যেহেতু ইঞ্জিনিয়ারিং একটু বেসিক থেকে আসে, আর থিওরিটিক্যাল কোশ্চেন হুবহু ভার্সিটি এর মতোই আসে। দেন হচ্ছে কেমিস্ট্রি, বেশিরভাগই থিওরিটিক্যাল কোশ্চেন আসে এবং এইখানে ম্যাথ খুবই কম আসে এবং খুবই সহজ ম্যাথ আসে। সো এটা নিয়ে দুশ্চিন্তার কিছু নাই, এবং পরের ধাপে যখন আমরা প্রিপারেশন নিয়ে কথা বলবো তখন এগুলো নিয়ে বিস্তারিত কথা বলবো। নেক্সট কোশ্চেন, ভাইয়া এখানে কি ক্যালকুলেটর ইউজ করা যায়? না ভাইয়া, এখানে ক্যালকুলেটর ইউজ করা যায় না। ইঞ্জিনিয়ারিং হলেও এখানে ক্যালকুলেটর ইউজ করা যায় না, এই জন্যই এটার এক্সাম এই ইউনিটের প্যাটার্নের মতো। তারপর ভাইয়া এখানে কি নেগেটিভ মার্কিং আছে? নাই, নেগেটিভ মার্কিং নাই, আমাদের সময় ছিল না, মানে গত বছর ছিল না, তার আগেও ছিল না, এই বছরও নেগেটিভ মার্কিং দেওয়ার সম্ভাবনা খুবই কম। আর যদি দেয়ও তোমরা 1 থেকে 2 দিনের মধ্যে সেটা জানতে পারবা, কারণ সার্কুলার দিবে 2 থেকে 3 দিনের মধ্যে। আর তাছাড়া ফাইনাল যে মিটিংটা সেটা থেকে মোটামুটি সব কিছু ফাইনাল তথ্য আমরা জানি। এইভাবেই পরীক্ষা হবে, সেটার পসিবিলিটি খুবই কম। আর যদি নেগেটিভ মার্কিং দেয়ও তাহলে তো কোনো সমস্যা নাই, কারণ তুমি তো অলরেডি নেগেটিভ মার্কিং দিয়ে কিভাবে এক্সাম দিতে হয় সেটার প্রিপারেশন নিচ্ছ, তাই না? তো তোমার তো সমস্যা হওয়ার কথা না। আর যদি নেগেটিভ মার্কিং না থাকে তাহলে তো কোনো সমস্যাই নাই। তুমি জাস্ট পরীক্ষা শেষের দিকে যেগুলো পারলা না তাকে দিয়ে আসলা। সো এটা নিয়ে এত বেশি ভাবার কিছু নাই, এটা কোনো বিগ ডিল না। তারপর হচ্ছে নেক্সট কোশ্চেন, ভাই এখানে কি সেকেন্ড টাইম আছে? না, এখানে সেকেন্ড টাইম নাই। এমনকি তুমি যদি গত বছর ঢাবির অন্য যে কোনো অন্য কোনো একটা ইউনিটের ফর্ম নিয়ে থাকো, তুমি এখানে পরীক্ষা দিতে পারবা না। মানে হচ্ছে এক কথায় এইখানে তুমি কোনো প্রকার সেকেন্ড টাইম নাই, মানে হচ্ছে ঢাবি এই ইউনিটের ক্ষেত্রে সেকেন্ড টাইমের যে রুলসগুলো অ্যাপ্লিকেবল এইখানেও সেম। তারপর নেক্সট কোশ্চেন, ভাইয়া পরীক্ষা কোথায় হয়? হ্যাঁ, তারপর হচ্ছে আবেদনের ন্যূনতম যোগ্যতা কত, এবং ভাইয়া অন্যান্য তথ্যগুলো বলেন। হ্যাঁ, এগুলোর ব্যাপারে ভাই আমি তোমাকে বলি, এত বিস্তারিত তো এই ভিডিওতে বলার জন্য বানাচ্ছি না, এটা হচ্ছে প্রিপারেশনের ভিডিও। তুমি যদি আরও বিস্তারিত জানতে চাও সেক্ষেত্রে এই ভিডিও ডেসক্রিপশনে এবং কমেন্টে ঢাকা ইউনিভার্সিটির যে অ্যাডমিশনের ওয়েবসাইট ওইটার লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে গেলে তুমি সার্কুলার পাবা, ওটা পড়লে তুমি সব কিছু একদম বিস্তারিত জানতে পারবা। তবে হ্যাঁ, ভর্তি পরীক্ষা আমাদের সময় ঢাবি ক্যাম্পাসের ভেতরে হয়েছিল, কারণ হচ্ছে এই ভর্তি পরীক্ষাটার আয়োজন করা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদ নামে একটা ফ্যাকাল্টি আছে। হ্যাঁ, ওইটার প্রশাসন এই ভর্তি পরীক্ষাটার আয়োজন করে। সো কাজে এটার পরীক্ষা ক্যাম্পাসের ভেতরে হয় এবং পার্টিসিপেন্টও খুব বেশি হয় না, অ্যারাউন্ড 10,000-এর মতো হয়েছিল আমাদের সময়। সো ক্যাম্পাসের ভেতরে হয়ে যায়। আর এইবার যদি অনেক বেশি হয়, যেহেতু অটো পাস, সেক্ষেত্রে বড় জোর ঢাকার ভেতরে ক্যাম্পাসের বাইরে বেশ কিছু স্কুল কলেজে হতে পারে, বাট কোনোভাবে মনে হয় না ঢাকার বাহিরে যাবে। সো এই হচ্ছে তোমার ঢাবির যেই প্রযুক্তি ইউনিটের ভর্তি পরীক্ষায় বসার আগে তোমার ছোটোখাটো যে কয়েকটা জিনিস জানা দরকার সেই তথ্যগুলো। আর এখানকার আবেদন শুরু হবে হচ্ছে 10 জুন থেকে এবং আবেদন চলবে হচ্ছে 20 জুন পর্যন্ত। আর ভর্তি পরীক্ষা হচ্ছে 20 আগস্ট, আমি আগেই বলেছি, এবং মোটামুটি 2 মাসের উপরে হাতে সময় আছে। তো এবার আসো ম্যাথের একদম ডিটেলসে যাই। ম্যাথের ক্ষেত্রে তোমাকে আমি বলে দিই, মেইন বই
একদম ধরাই লাগবে না, তোমরা অলরেডি জানো ভার্সিটি প্রিপারেশনের ক্ষেত্রে মেইন বই থেকে মেইন বইয়ের কোশ্চেনগুলো আসে, বাট মেইন বই যেভাবে সলভ করা থাকে ওইভাবে সলভ করলে তো আর এক্সাম হলে তোমার টাইমে কুলাবে না। সো ওইভাবে মেইন বই ধরে লাভ নাই, এবং মেইন বইয়ে কোশ্চেনগুলো গুছানোও থাকে না, টেকনিকও থাকে না, শর্টকাটও থাকে না, কনসেপ্টও অত ভালো করে বোঝানো থাকে না। সো মেইন বই ধরা লাগবে না। তোমরা জাস্ট কী করবো ম্যাথের জন্য, মনে করো হচ্ছে আমি এখন ম্যাট্রিক্স ও নির্ণায়ক এই অধ্যায়টা পড়বো। সেটার জন্য আমি কী করবো, শুরুতে হচ্ছে আমি একটা অ্যাডমিশন গাইড নিব। ভার্সিটি অ্যাডমিশন, ভার্সিটি এ ইউনিট অ্যাডমিশন গাইড। যেমন হচ্ছে ধরো কিউএনএ পাবলিকেশনসের যেই আমি যতদূর জানি ওরা বেশ ভালো ভালো আনাস ভাই একদম অ্যানালাইসিস করে করে ভার্সিটি এ ইউনিটের একটা গাইড বের করছে, ওইগুলো তোমরা দেখতে পারো, বা আরও আছে বাছাবে, তোমরা ওইগুলো দেখতে পারো। যে কোনো একটা গাইড নাও ভালো মানের, হ্যাঁ, নিয়ে ওইটার কি করবা, তুমি যখন ম্যাট্রিক্স ও নির্ণায়ক ওই অধ্যায়টাতে যাবা তখন তুমি দেখবা যে ওখানে যত ম্যাথ আছে সবগুলো ম্যাথ মোটামুটি 10 থেকে 12টা টাইপের মধ্যে আছে। মানে একটা অধ্যায়ের সবগুলো ম্যাথ 10 থেকে 12টা টাইপের মধ্যে ভাগ করা থাকে। তখন তুমি কি করবা, সুন্দর করে প্রথম টাইপটা ধরবা, তুমি দেখবা ওইটাতে থিওরি, ওই টাইপের থিওরিটার উপরে ব্যাখ্যা করা আছে, তুমি থিওরিটা মনোযোগ দিয়ে পড়বা। দেন হচ্ছে একদম মনোযোগ দিয়ে পড়বা, এটা কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, থিওরিটা ভালো করে বুঝলেই দেন তুমি নেক্সট ফার্স্ট ম্যাথটা করতে পারবা। থিওরিটা না বুঝে ম্যাথ করতে যাও না, হ্যাঁ, তাইলে তুমি সময় বেশি লাগবে, ঠিক আছে? কারণ ওই থিওরিটা অ্যাকচুয়ালি আমাদের বইয়ের যেই তোমার গতানুগতিক থিওরি ওইটা না, এটা হচ্ছে টেকনিক্যাল থিওরি বা একটু শর্টকাট মিশ্রিত থিওরি। সো এটা একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। হ্যাঁ, তারপর হচ্ছে তোমার থিওরিটা দেখা শেষ হলে এই থিওরিটা বোঝানোর জন্য একটা দুটো এক্সাম্পল থাকবে, তুমি এক্সাম্পলগুলো দেখবা। হ্যাঁ, এক্সাম্পলগুলো দেখলে তোমার থিওরিটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? দেন হচ্ছে তুমি ওই টাইপের আন্ডারে প্রিভিয়াস ইয়ারে যদি কোনো কোশ্চেন এসে থাকে ওই কোশ্চেনগুলো থাকবে, দেন তুমি কোশ্চেনগুলো সুন্দর করে সলভ করে ফেলবা, ব্যাস একটা টাইপ শেষ হয়ে গেল। সেম এইভাবে তুমি সবগুলো টাইপ শেষ করলা, সবগুলো টাইপ শেষ হয়ে গেলে তোমার কাজ হচ্ছে ওই অধ্যায়ের আন্ডারে প্রিভিয়াস ইয়ারে ঢাবি, চাবি, রাবি, চবি, হ্যাঁ, এই মেইন যে বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসিত যে বিশ্ববিদ্যালয়গুলো আছে এইগুলোর কী কী কোশ্চেন আসছে এইগুলো তুমি একদম আগে যে থিওরিগুলো শিখে আসছো, হ্যাঁ, টেকনিকগুলো শিখে আসছো, ওইগুলো ইউজ করে করে খুব মনোযোগ দিয়ে যতক্ষণ সময় লাগুক সলভ করে ফেলো। দেন একবার সলভ হয়ে গেলে দেন এই সলভ দিয়ে তোমার এক্সাম হলে কিচ্ছু কাজে আসবে না, কারণ এক্সাম হলে তুমি এইভাবে সলভ করে সময় কোলাইতে পারো না। তাই তোমার কি লাগবে, টাইমের মধ্যে সলভ করা শেখা লাগবে। সেই জন্য তুমি কি করবা, মনে করো ওই অধ্যায়ে প্রিভিয়াস ইয়ারের তোমার কোশ্চেন আসছে মনে করো মোট 40টা। সো 40টার জন্য তুমি 30 সেকেন্ড করে টাইম ধরো, হ্যাঁ, ধরে, বা ম্যাথ তো তুমি আরেকটু বেশি টাইম ধরো, 40 সেকেন্ড ধরো, হ্যাঁ, ধরে টোটাল যে টাইম আসে ওই টাইমের মধ্যে সবগুলোকে সলভ করার চেষ্টা করো। যদি সলভ করতে পারো তাহলে ভালো, আর যদি না পারো আবার রিপিট করো, আবার রিপিট করো, আবার রিপিট করো, যতক্ষণ না হয়। কারণ অ্যাডমিশনের ক্ষেত্রে রিপিটেশন ইজ দ্য মাদার অফ স্কিল। কারণ আমি তোমাকে বলি, অ্যাডমিশনে যদি তুমি সব টপিক পারো, হ্যাঁ, সেক্ষেত্রে তুমি অ্যাডমিশনে যে খুব ভালো করবা এটার কোনো গ্যারান্টি নেই। হ্যাঁ, হয়তো তুমি চান্স পাবা, বাট খুব যে ভালো করবা গ্যারান্টি নেই। কেন? কারণ হচ্ছে অ্যাডমিশনে তোমার টাইম খুবই কম দেয়, এবং একটা কোশ্চেনকে তুমি তখনই খুব অল্প সময়ে সলভ করতে পারবা যখন একটা কোশ্চেনকে তুমি 3 থেকে 4 বার ফেস করবা, রিপিট করবা। রিপিট করলে তুমি নর্মালি চিন্তা করে দেখো, একটা কাজ যখন তুমি প্রথমবার করো অনেক বেশি সময় লাগে, বাট দ্বিতীয়বার করলে আরেকটু কম সময় লাগে, তৃতীয়বার করলে আরেকটু কম, এরকম যদি তুমি 4 থেকে 5 বার করো কোশ্চেনগুলো আপনি দেখতে দেখতে দেখতেই তোমার অ্যান্সারগুলো মাথার মধ্যে তোমার রেডি হয়ে থাকে। তখন কি হয়, এক্সাম হলে গিয়ে আর তোমার ওই এইচএসসির মতো চিন্তা করে করে কোশ্চেনের অ্যান্সারগুলো বের করতে হয় না। তুমি জাস্ট কোশ্চেনটা দেখো, অপশনগুলো দেখো, অটোমেটিক্যালি ওই যে তুমি যে রিপিট করছো না বেশ কয়েকবার, এই জন্য অ্যান্সারটা কেমনে কেমনে জানি চলে আসে। সো রিপিট করতে হবে, এবং রিপিটটা করতে হবে টাইম ধরে ধরে। প্রথমে একবার বুঝে বুঝে সলভ করো, কোনো সমস্যা নেই, বাট এরপরে আর ওইভাবে সলভ করে লাভ নাই, কারণ এক্সাম হলে কাজে লাগাতে পারবো না। তখন টাইম ধরে ধরে ওইভাবে সলভ করতে হবে, করলে হচ্ছে তোমার আশা করা যায় যে 3 থেকে 4 বার রিপিট করার পর তুমি মোটামুটি প্রত্যেকটা কোশ্চেন 40 থেকে 45 সেকেন্ডের মধ্যে সলভ করতে পারবা। হ্যাঁ, আর তবে একটা দুটো কোশ্চেন থাকবে যেগুলো অনেক বেশি টাইম লাগবে, ওইগুলো নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, ওইগুলো গোল দাগ দিয়ে দিয়ে চলে যাবা। মনে রাখবে একটা অধ্যায়ের 70 to 80% জিনিস হচ্ছে ইজি থাকে। ওই ইজি জিনিসগুলো ভালো মতো শেষ করার পর বাকি যে 20% কঠিন থাকে এগুলো ফেলে রেখে চলে যেতে পারো, আগে বাকি অধ্যায়ের সবগুলো ইজি শেষ করে ফেলতে পারো। দেন সময় থাকলে প্রত্যেকটা অধ্যায়ের যে 20 to 10% কঠিন টপিক থাকে, একটু বেশি সময় লাগে, ওইগুলোতে তুমি টাইম দিতে পারো, ঠিক আছে? দেন
ম্যাথ গেল, এবার হচ্ছে ফিজিক্স নিয়ে বলি। ফিজিক্স নিয়ে একটু মানে ফিজিক্স সেম ম্যাথের মতোই তুমি করতে পারো, বাট ফিজিক্সের ক্ষেত্রে আমি এক্ষেত্রে শুরুতে অ্যাডমিশন গাইডে যাওয়ার আগে আমি তোমাকে সাজেস্ট করব, শুরুতে তুমি মনে করো হচ্ছে তুমি গতিবিদ্যা করবা, ওই গতিবিদ্যার তুমি অধ্যায়টা যদি একবার রিডিং পড়ে নাও, তাইলে তোমার জন্য মানে রিস্কটা অনেক কম থাকে। আমি তোমাকে ক্লিয়ার করি, অ্যাডমিশনের ফিজিক্সে ম্যাথই আসে বেশি, হ্যাঁ, 50% to 60% ম্যাথ আসে। এখন যে থিওরিগুলো আসে, এই থিওরিগুলো তোমার যদি তুমি মেইন বইটা না পড়ো, সেক্ষেত্রে থিওরিগুলো পারা যায়, বাট একটু টাফ হয়ে যায়। এই জন্য তুমি সেফ থাকার জন্য সবচেয়ে বুদ্ধিমানের কাজ হচ্ছে যে একটু যদি তুমি মেইন বইটা রিডিং পড়ে নাও, হ্যাঁ। আর সাথে তো সময় আছে, তাই না, 2 মাসের বেশি সময় আছে। সো কাজে রিস্ক কেন নিবা, হ্যাঁ, আর এতদিন তো পড়ছই। সো কাজে মেইন বইটা যদি একবার রিডিং পড়ে ফেলো, তাইলে এই থিওরিগুলো একটু মাথায় চলে আসে, কনসেপ্টগুলো মাথায় চলে আসে, দেন ম্যাথ সলভ করতেও খুব একটা কষ্ট হয় না। ফিজিক্স কিন্তু শুধু শর্টকাট দিয়ে সলভ করা যায় না, সলভ করা যায়, তার সাথে কনসেপ্টও জানা থাকতে হয়, দুইটাই লাগে, হ্যাঁ। তাইলে ফিজিক্স অনেক ফাস্ট সলভ করা যায়। তো ফিজিক্স তাইলে কেমনে পড়বা? ফার্স্টে হচ্ছে মনে করো গতিবিদ্যা, আমি কি করব, গতিবিদ্যা অধ্যায়টা একবার রিডিং পড়বো পুরোটা, হ্যাঁ। খুব দ্রুত রিডিং পড়বো, এত ভালো বুঝতে হবে না, জাস্ট রিডিং পড়বো দ্রুত, কারণ সব তো বুঝতে হবে না, কারণ সবগুলো থেকে কোশ্চেন আসে না, ইজি ইজি জায়গা থেকে কোশ্চেন আসে। তো সবগুলো রিডিং পড়ে ফেলবা। দেন হচ্ছে তুমি কি করবা, আচ্ছা এখানে আরেকটা কথা বলে নেই, বই কিন্তু অবশ্যই ইসহাক স্যারের বইটা ফলো করবা, হ্যাঁ, কারণ আমি দেখছি যে এটা থেকেই প্রায় সব বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনগুলো হুবহু তুলে দেয়। এরপরে অন্য বই না দেখলেও চলে, ভার্সিটি এর প্রিপারেশনের ক্ষেত্রে অন্য বই না দেখলেও চলে। সো দেন তুমি কি করবা, ইসহাক স্যারের বইয়ের মধ্যে দেখবা যে প্রত্যেকটা অধ্যায়ের শেষের দিকে প্রিভিয়াস ইয়ারে আসা এমসিকিউ কোশ্চেনগুলোকে অ্যানালাইসিস করে 1 2 3 4 5 করে ছোট ছোট বেশ কিছু ইনফরমেশন দেওয়া আছে, মানে মোস্ট ইম্পর্ট্যান্ট বেশ কিছু ইনফরমেশন দেওয়া আছে। ওই ইনফরমেশনগুলো একটা 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 করে মনোযোগ দিয়ে পড়ে ফেলবা, কারণ ওই ইনফরমেশনগুলো থেকে এমসিকিউ কমন পাওয়ার পসিবিলিটি 90%-এর বেশি। সো ওইগুলো খুব মনোযোগ দিয়ে দেখে ফেলবা। দেন হচ্ছে অনুশীলনের পিছিয়ে যে এমসিকিউগুলো আছে এগুলো পড়বা, বাট এখন না। কেন? কারণ এখানে সুন্দর করে টেকনিক অনুযায়ী সলভ দেওয়া নাই, বা টাইপ ওয়াইজ ভাগ করা নাই। সো এই জন্য এটা এখন বাদ রাখবা, বাদ রেখে কোথায় চলে যাবা, গাইডে চলে যাবা, সেম ম্যাথের মতো, ঠিক আছে। ম্যাথের মতো যদি ফিজিক্সে থিওরিটিক্যাল কোশ্চেন না আসতো, তাহলে মেইন বইয়ের এই জিনিসটা স্কিপ করতে পারতা, ঠিক ম্যাথের মতো গাইড থেকে শুরু করে দিতে পারতা ম্যাথ। বাট যেহেতু এখানে থিওরিটিক্যাল কোশ্চেন আসে, সো একটু বই থেকে রিডিং দিয়ে নেওয়াটা একটু সেফ আর কি। তো যা হোক, দেন হচ্ছে তুমি গাইডে যাবা, গাইডে গিয়ে সেম আগের মতো ম্যাথের মতো তুমি দেখবা থিওরিটিক্যাল কোশ্চেনগুলো টাইপ ওয়াইজ ভাগ করা আছে, তুমি প্রত্যেকটা টাইপ ধরবা, থিওরিটা পড়বা, দেন কোশ্চেনগুলো সলভ করে ফেলবা, দেন থিওরি পড়বা, কোশ্চেন সলভ করে ফেলবা, এভাবে থিওরি কোশ্চেনগুলো আলাদা শেষ করে ফেলবা। দেন আসবে ম্যাথমেটিক্যাল পার্ট, ম্যাথমেটিক্যাল পার্টে সেম আগের মতো 10 থেকে 12টা টাইপে ভাগ করা থাকবে, তুমি প্রত্যেকটা টাইপের থিওরি পড়বা, এক্সাম্পল সলভ করবা, প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেন সলভ করবা, এবার প্রত্যেকটা টাইপ শেষ করবা, শেষ করলে দেখবা এই অধ্যায়টার মোটামুটি তোমার 70 to 80% জিনিস দেখবা ইজি, ওইগুলো খুব ইজিলি করে ফেলতে পারবা। বাকি যে 20 to 10% কোশ্চেন একটু তোমার কাছে হিজিবিজি লাগবে, ওইগুলো গোল দাগ দিয়ে আপাতত চলে যাও, শুরুতেই ওইগুলো সময় নষ্ট করার কোনো দরকার নেই, কারণ 70 to 80% পারলেই চান্স পাওয়া মোটামুটি নিশ্চিত। সো তখন তুমি এইগুলো যখন শেষ হয়ে যাবে, দেন তুমি ওই যে আগের মতো অধ্যায়ের শেষের দিকে তুমি ইয়েতে যাবা, ডাবি, চাবি, রাবি, চবির যে কোশ্চেনগুলো প্রথমে মনোযোগ দিয়ে থিওরিগুলো আগে যেগুলো শিখে আসছো ওইগুলো ইউজ করে সলভ করো। দেন সলভ করা হয়ে গেলে দেন টাইম ধরে, যতক্ষণ না তুমি টাইমের মধ্যে পারতেছো ততক্ষণ রিপিট করতে থাকো। যেগুলো কঠিন কোশ্চেন দরকার হয় স্কিপ করো, ইজিগুলো যাতে যেগুলো তোমার কাছে মনে হয় যে আমি এইচএসসিতেও পারতাম এখনও পারি, ওইগুলো যাতে টাইমের মধ্যে 30 to 40 সেকেন্ডের মধ্যে, ফিজিক্স কিন্তু একটু কম সময়ে সলভ করতে হবে, কিছু কিছু ফিজিক্স কোশ্চেন তোকে 20 সেকেন্ডের মধ্যে সলভ করতে হবে, 10 সেকেন্ডের মধ্যে সলভ করতে হবে। সেগুলো রিপিট করতে থাকো, একটা সময় পর দেখবা তুমি ওই সময়ের মধ্যে সলভ করতে পারতেছো। সো এইভাবে রিপিট করতে থাকলে ফিজিক্স হয়ে যাবে। দেন হচ্ছে আর ওই যে হার্ড কোশ্চেনগুলো দাগ দিয়ে চলে যাবা, এগুলো হচ্ছে একদম পুরো বই, হ্যাঁ, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এভরিথিং শেষ হয়ে গেলে দেন ব্যাক আসবা, ব্যাক এসে ওই হার্ড কোশ্চেনগুলো, কারণ তখন আর তোমার কোনো টেনশন নেই, আমার সব পড়া হয়ে গেছে। সো এখন আমি মোটামুটি 70 to 80% আমার প্রিপারেশন কমপ্লিট। সো এখন এটাতে চান্স পাওয়া যাবে, এখন তুমি রিল্যাক্স মুডে তুমি ইয়ে করতে পারবে, হার্ড কোশ্চেনগুলো তুমি এক এক করে সলভ করতে পারো। বাট শুরুতেই যদি তুমি এটা করো, হার্ড কোশ্চেনগুলো ধরো, হ্যাঁ, ইজি প্লাস হার্ড এভরিথিং, মানে তুমি যে প্রত্যেকটাতে 100% শেষ করে আগাইতে চাও, দেখা যাবে তোমার
পুরা 2 মাসের মধ্যে দেখা যাবে তুমি যখন মোটামুটি 2 মাস চলে যাবে তখন তুমি দেখবা যে তোমার ফিজিক্স ফার্স্ট পেপার খালি শেষ হইছে, কেমিস্ট্রি ফার্স্ট পেপার খালি শেষ হইছে, হ্যাঁ? ম্যাথ খালি ফার্স্ট পেপার শেষ হইছে এভরিথিং শেষ করতে গিয়ে। সেকেন্ড পেপারের অনেক অধ্যায় বাকি আছে। তখন কিন্তু তুমি ঝামেলায় পড়বা। হ্যাঁ, ওই অধ্যায় থেকে কিন্তু কোশ্চেন হবে, ইজি কোশ্চেন হবে। ওই ইজি কোশ্চেনগুলো তুমি পারবা না। সো এই জন্য বুদ্ধিমানের কাজ কি, যে আমি প্রত্যেকটা অধ্যায়ের হার্ড কোশ্চেনগুলো যেগুলোতে অনেক বেশি সময় লাগতেছে আমার বুঝতে, স্কিপ করে যাব। দেন হচ্ছে আমি 70 to 80% প্রিপারেশন নিয়ে যাবো প্রত্যেকটা অধ্যায়। দেন এভরি অধ্যায়, এভরি সাবজেক্ট সব 70 to 80% এভরিথিং শেষ করার পর দেন আমি এসে যে 20% বা 10% কঠিন কোশ্চেন আছে বা যেগুলো আমার কাছে একটু অপরিচিত লাগে বা একটু টাফ লাগে বা একটু অন্যরকম লাগে, ওইগুলো আমি এফোর্ট দিব। তখন আর কোনো রিস্ক থাকবে না। তো এই হচ্ছে ফিজিক্স। দেন হচ্ছে তোমার কেমিস্ট্রি নিয়ে আমার মনে হয় না কিছু বলার আছে, কারণ কেমিস্ট্রি ফিজিক্স প্রিপারেশন একদম সেম। বাট ফিজিক্সের ক্ষেত্রে বলছি যে তুমি মেইন বইটা চাইলে স্কিপ করতে পারো, বাট রিস্ক আছে। হ্যাঁ, বা হয়তো তুমি স্কিপ করলে 12টা থিওরি থেকে হয়তো তুমি 6টা পারবা অ্যাকুরেটলি, বাকি 6টা হয়তো অনিশ্চিত থাকবে। বাট মেইন বইটা পড়লে তুমি 12টা থেকে মোটামুটি 10 থেকে 11টা শিওর করতে পারবা। হ্যাঁ, আর কেমিস্ট্রির ক্ষেত্রে থিওরিটিক্যাল কোশ্চেন কিন্তু আসে 70 to 80%, মানে 35টার মধ্যে ধরো 20টাই আসবে বা 23-24টা আসবে হচ্ছে থিওরিটিক্যাল কোশ্চেন, বাকি 7 থেকে 8টা কোশ্চেন আসবে হচ্ছে তোমার, বা 10টার মতো কোশ্চেন আসবে হচ্ছে তোমার ম্যাথ। তো কাজেই থিওরিটিক্যাল কোশ্চেন কিন্তু অনেক বেশি। সো কাজেই কেমিস্ট্রি পড়ার ক্ষেত্রে শুরুতেই যে কোনো একটা অধ্যায়, মনে করো আমি মনে করো হচ্ছে স্ট্রাকচারাল প্রপার্টিস অফ ম্যাটার, হ্যাঁ সরি এটা তো ফিজিক্সের অধ্যায়, মনে করো হচ্ছে আমি পিরিয়ডিক প্রপার্টিস অ্যান্ড কেমিক্যাল বন্ডিং এই অধ্যায়টা পড়তে যাচ্ছি। হ্যাঁ, সো এই অধ্যায়টা পড়ার জন্য আমি শুরুতে পুরোটা অধ্যায় একবার আমি মনোযোগ দিয়ে পড়ে নিব। আচ্ছা, মেইন বইয়ের কোনো একটা অধ্যায় রিডিং পড়ার আগে অবশ্যই ওই অধ্যায় থেকে প্রিভিয়াস ইয়ারে, হ্যাঁ ওই যে ডাবি রাবি জাবি ছবি ওগুলোতে কী কী কোশ্চেন আসছে সেগুলো দেখে আসবা। হ্যাঁ, জাস্ট এক পলক চোখ বুলে আসবা। তাহলে কি হবে, তুমি যখন রিডিং পড়বা তখন তুমি বুঝবা যে কোন লাইনটা ইম্পর্টেন্ট, কোন লাইনটা ইম্পর্টেন্ট না। আর যদি পসিবল হয় দাগানো বুক আছে, গুগলে সার্চ করো, ওখান থেকে দাগানো বুক ডাউনলোড করে ওখান থেকে দেখে দেখে দাগায় দাগায় তুমি মেন লাইনগুলো তো চোখ বুলে ওই অধ্যায়টা রিডিং পড়ে ফেলো। দেন রিডিং পড়া হয়ে গেলে এভাবে যদি তুমি আগে থেকে ওই অধ্যায়টা রিডিং পড়ার আগে তুমি যদি কোশ্চেনটা দেখে এসে রিডিং পড়ো, অনেক দ্রুত পড়তে পারবা, কারণ তুমি তখন জানবা যে কোন লাইনটা ইম্পর্টেন্ট, কোন লাইনটা ইম্পর্টেন্ট না। তখন তুমি যেগুলো ইম্পর্টেন্ট না ওইগুলোতে সময় নষ্ট না করে তুমি অনেক ফাস্ট আগাইতে পারবা। দেন মেন বইটা শেষ হইলে, কেমিস্ট্রির ক্ষেত্রে জাস্ট মেন বইটা রিডিং পড়া হয়ে গেলে দেন আর অনুশীলনী কিছু দেখার দরকার নাই। হ্যাঁ, পরে সময় পাইলে, হ্যাঁ দেন তুমি সাথে সাথে গাইডে চলে আসবা। গাইডে গেলে সেম আগের মতো টাইপ ওয়াইজ সব কিছু ভাগ করা আছে ফিজিক্সের মতোই, প্রত্যেকটা টাইপের থিওরি পড়বা, এক্সাম্পল পড়বা, যে ম্যাথগুলো সলভ করবা, এভাবে আগাবা। আগায় তুমি সবগুলো টাইপ যখন শেষ করবা তখন দেখবে ওই অধ্যায়ে সব কিছু পারতেছো। হ্যাঁ, তখন চাইলে তুমি ফিজিক্সের ক্ষেত্রে এবং কেমিস্ট্রির ক্ষেত্রে তখন চাইলে মেইন বইয়ের যে অনুশীলনের কোশ্চেনগুলো তখন তুমি সলভ করো যেগুলো পারো, আর যেগুলো একটু মনে হয় যে অপরিচিত কঠিন লাগে গুলদাগ দিয়ে চলে যাও, কোনো সমস্যা নাই, পরে এগুলোতে ব্যাক করতে পারবা। ঠিক আছে, তারপর হচ্ছে এই গেল হচ্ছে কেমিস্ট্রি। দেন ফাইনালি হচ্ছে ইংরেজি 15 নাম্বার। ইংরেজি 15 নাম্বার কোশ্চেনগুলো কোত্থেকে আসে, একদম মানে একদম ইজি টপিক থেকে আসে। হ্যাঁ, আমি বলে দিই, ভোকাবুলারি থেকে 1 থেকে 2টা কোশ্চেন থাকে, এবং ভোকাবুলারি কোশ্চেনগুলো তুমি কোথায় পাবা, মিডিয়াম টাইপের কোশ্চেন আসে, ইজিও না হার্ডও না। ভোকাবুলারি হচ্ছে মেডিকেলের, তুমি জাস্ট গুগলে সার্চ করো, মেডিকেলের কোশ্চেন ব্যাংকটা খুঁজে বের করো, মেডিকেলে বিগত 15 বছরে যে ভোকাবুলারিগুলো আসছে ইজি, হ্যাঁ এগুলো পড়লে ইনাফ। হ্যাঁ, এখান থেকে 2-3টা তুমি কমন পেয়ে যাবে। দেন আরেকটা টাইপ কি আসে, সেটা হচ্ছে তোমার সিনোনিম অ্যান্টোনিম। তুমি যদি ভোকাবুলারি খুব ভালো পারো, সিনোনিম অ্যান্টোনিম ব্যাপার না, ওইগুলো পারবা। হ্যাঁ, আর তুমি যদি আরও অ্যাকুরেট চাও, তুমি দেখবা প্রত্যেকটা ভার্সিটি গাইডের বা কোশ্চেন ব্যাংকের শেষের দিকে ইংরেজি কোশ্চেনগুলো আলাদা করা থাকে। হ্যাঁ, ইংরেজি কোশ্চেনের কিন্তু অনেকগুলো স্ট্যান্ডার্ড আছে। ডি ইউনিটের ইংরেজি কোশ্চেনের স্ট্যান্ডার্ড একরকম, আইবি এর ইংরেজি কোশ্চেনের স্ট্যান্ডার্ড একরকম, আবার সি এবং বি ইউনিটের ইংরেজি কোশ্চেনের স্ট্যান্ডার্ড আরেক রকম, এবং এ ইউনিট এবং ইঞ্জিনিয়ারিং যেগুলোতে আছে ওইগুলোর ইংরেজি কোশ্চেনের স্ট্যান্ডার্ড কিন্তু টোটালি অন্যরকম। এগুলো একদম ইজি কোশ্চেন করে, তুমি মাথায় রেখো। তো কি মাথায় রাখতে পারো, তুমি হচ্ছে প্রযুক্তি ইউনিটের প্রযুক্তি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোতে যেই কোশ্চেনগুলো আসছে
ইংরেজি ওই কোশ্চেনগুলো দেখতে পারো, কারণ ওই কোশ্চেনগুলোই এখানে আসবে, কারণ এগুলো সেম স্ট্যান্ডার্ডের। তাইলে তুমি হচ্ছে কি করতে পারো, সিনোনিম অ্যান্টোনিম এই সিমিলার যে ইউনিভার্সিটিগুলো আছে, হ্যাঁ, ভার্সিটি এ যে ইউনিভার্সিটিগুলো আছে এগুলা, দেন প্রযুক্তি, বিজ্ঞান প্রযুক্তি, ওই কোশ্চেনগুলো দেখতে পারো ইংরেজি। দেন দেখা শেষ হয়ে গেলে আশা করি হয়ে যাবে। দেন তারপর হচ্ছে সিনোনিমের পরে কি আসে, ভয়েস চেঞ্জ আসে, ট্রান্সফরমেশন আসে, তারপর হচ্ছে তোমার সেন্টেন্স কারেকশন আসে, তারপর আর কি আসে, এইগুলাই। আর আরো যদি তুমি দেখতে চাও আর কি কি আসে, সেক্ষেত্রে তুমি হচ্ছে ঢাবি এ ইউনিটের যে কোশ্চেন ব্যাংকটা আছে ওইটার ইংরেজি কোশ্চেনগুলো দেখতে পারো, অথবা তুমি হচ্ছে বাজারে একটু খুঁজ করলেই তুমি হচ্ছে ঢাবি প্রযুক্তি ইউনিটের কোশ্চেন ব্যাংক পাবা। ওই কোশ্চেন ব্যাংকের শেষে খুব সুন্দর করে আলাদা করে জয়কলির একটা কোশ্চেন ব্যাংক আছে, আমি ওইটা কিনছিলাম, ওইটার একদম শেষের দিকে তোমার ইংরেজি আলাদা করে সাজেশন আকারে দেওয়া থাকে, সিনোনিম, অ্যান্টোনিম, ভোকাবুলারি, কারেকশন, হ্যাঁ, দেন ট্রান্সফরমেশন, এগুলো দেওয়া থাকে। ওইগুলো দেখলে তুমি আইডিয়া পেয়ে যাবা। ইংরেজির ক্ষেত্রে কোনো গ্রামাটিক্যাল রুলস পড়তে হবে না, তুমি জাস্ট সিমিলিয়ার ইঞ্জিনিয়ারিং কিংবা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসা ইংরেজি যে কোশ্চেনগুলো এগুলো জাস্ট প্র্যাকটিস করতে থাকো, হয়ে যাবে। তোমাকে ইন ডেপথে গিয়ে গ্রামাটিক্যাল কোনো কিছু পড়তে হবে না, ঠিক আছে? বা না পড়লেও তুমি তোমার যদি ক্লাস 9, 10, 8 এবং এইচএসসিতে যদি তোমার ইংরেজি বেসিক ভালো থাকে, তুমি 15টা থেকে 10টা পারবা গ্যারান্টি। আর বেসিক ভালো না থাকলে তো কিছু করার নাই, হ্যাঁ। তো এই হচ্ছে তোমার ইংরেজির প্রিপারেশন। তো এক এক করে ম্যাথ গেল, ফিজিক্স গেল, কেমিস্ট্রি গেল, ইংরেজি গেল। এবার হচ্ছে ফাইনালি, হ্যাঁ, আমি আমার যে ভর্তি পরীক্ষা যে আমি এখানে দিছিলাম, হ্যাঁ, আমার কি মনে হয়েছে আমার অভিজ্ঞতা থেকে যেগুলো তোমাদের কাজে লাগতে পারে এইগুলা একটা একটা করে শেয়ার করি। ফার্স্ট, এই ভর্তি পরীক্ষায় নেগেটিভ মার্কিং নাই। সো এক্সাম হলে শুরুতে হচ্ছে কঠিন কোশ্চেনের পিছনে টাইম দিও না, হ্যাঁ। শুরুতে হচ্ছে যেগুলো পারো সেগুলো ধাপ ধাপ দিয়ে ফেলবা। দেন শেষের 10 মিনিটে কি করবা, যেগুলো একটু স্কিপ করে গেছিলা, ওইগুলো দিবা, হ্যাঁ। দেন লাস্টের 2 থেকে 3 মিনিটে তুমি দেখবা মোটামুটি 120টা থেকে মোটামুটি 15 থেকে 20টা কোশ্চেন তোমার বাকি থাকে, হ্যাঁ, বা আরও কমও বাকি থাকতে পারে। ওইগুলো তুমি কি করবা, সুন্দর করে সিরিয়ালে সবগুলো খ কিংবা সবগুলো গ সবগুলো দাগায় দিবা। কেন খ কিংবা গ? কারণ খ কিংবা গতে অ্যান্সার হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি থাকে। সো তুমি খ কিংবা গতে সিরিয়ালে র্যান্ডমলি দাগাও না, একটা ক, একটা ঘোড়ার ঘ, একটা গ, এভাবে দাগাও না। যদি তুমি গরুর গ দাগাও, সিরিয়ালে সবগুলো গরুর গ দাগাও, যদি খ দাগাও সবগুলো খ দাগায় ফেলো, তাহলে দেখবা 20টা থেকে মোটামুটি তোমার 6 থেকে 7টা কিংবা 8টা হয়ে গেছে, হ্যাঁ। বাকিগুলো না হলেও সমস্যা নেই, কারণ তোমার তো নেগেটিভ মার্কিং নেই, তাই না? আর নেগেটিভ মার্কিং থাকলে করার দরকার নেই, এই জিনিসটা করতে হবে না, যেগুলা একদম শিওর না এগুলো দাগানোর দরকার নেই। সো এই হচ্ছে একটা জিনিস যেটা আমি করছিলাম, হ্যাঁ। আর হ্যাঁ, আমার এখানে আমার প্রযুক্তি ইউনিটে আমার পজিশন ছিল হচ্ছে 98। এখানে প্রায় 10,000-এর মতো পরীক্ষা দিচ্ছিল, হ্যাঁ। আর আমি হচ্ছে ফাইনালি ভর্তি হয়েছি ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজে, ওখানে সিএসসিতে ভর্তি হয়েছি। আর আমার অ্যাডমিশন, আমার স্কোর ছিল 80 থেকে 85-এর মধ্যে। এবার তুমি বুঝে নাও যে তোমার যদি কোশ্চেন থাকে যে ভাইয়া কত পাইলে চান্স পাবো, বা কত পাইলে পছন্দের সাবজেক্ট পাবো, বা একদম শুরুর দিকের যেই পাবলিক ইঞ্জিনিয়ারিং কলেজগুলো আছে ওইগুলোতে চান্স পাবো, এবার তুমি বুঝে নাও মোটামুটি তুমি যদি 70-এর উপরে নাম্বার পাও তাহলে মোটামুটি শিওর যে তুমি যে সরকারি যেই পাবলিক ইঞ্জিনিয়ারিং কলেজগুলো আছে এগুলোতে চান্স পাবা। অ্যান্ড দেন মোটামুটি 48 পাইলে তো পাস, মোটামুটি তুমি যদি 60 থেকে 70-এর মধ্যে যদি তোমার নাম্বার থাকে দেন তুমি চান্স পাবা। বেসরকারি এগুলোতেও চান্স পাইতে পারো, বা ভাগ্য ভালো থাকলে 60-এর হালকা একটু উপরে নাম্বার হলে তুমি হয়তো সরকারিগুলোতে একদম লাস্টের দিকে কোনো সাবজেক্ট পাইলেও পাইতে পারো। সো এই হচ্ছে তোমার এক্সামের নাম্বারের স্ট্যাটিস্টিক্স। আর কি বলা যেতে পারে? আর হচ্ছে তোমার, হ্যাঁ, ফাইনালি তুমি বুঝতে পারলা 60-এর উপরে হচ্ছে চান্স পাওয়ার থ্রেশহোল্ড, 60-এর উপরে পাইলে চান্স পাবা, 70-এর উপরে হইলে তুমি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে পাবা, দেন 75, 80, 85 এগুলোতে গেলে তুমি পছন্দের সাবজেক্ট পাবা, আর 85-এর উপরে গেলে তো তুমি মোটামুটি টপ 20-তেই থাকবা মনে হয়। তো যাই হোক, 85 না 90-এর উপরে গেলে
হ্যাঁ, বা অ্যাটলিস্ট টপ 50-তে থাকবা। যা হোক, তো ফাইনালি একটা কথা বলবো, সেটা হচ্ছে এইখানে এই প্রযুক্তি ইউনিটের যে ইঞ্জিনিয়ারিং কলেজগুলো আছে, এগুলা কিন্তু যথেষ্ট নতুন। হ্যাঁ, এবং একসময় কিন্তু তোমার বুয়েট, রুয়েট, চুয়েট, কুয়েট এইগুলো কিন্তু এরকম ইঞ্জিনিয়ারিং কলেজ ছিল। ঠিক আছে, যেমন বুয়েট হচ্ছে একসময় আহসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজ ছিল। হ্যাঁ, রুয়েট, চুয়েট, কুয়েট এগুলো যথাক্রমে তোমার রাজশাহী ইঞ্জিনিয়ারিং কলেজ, চিটাগং ইঞ্জিনিয়ারিং কলেজ, খুলনা ইঞ্জিনিয়ারিং কলেজ এরকম ছিল। বা এরকম না, সম্ভবত এগুলো শুধু বিটিআই হিসেবে ছিল, মানে ইউনিভার্সিটি ছিল না বর্তমানে যেরকম। তো এরকম ছোট কোনো একটা বড় ইউনিভার্সিটির আন্ডারে এগুলা পরিচালিত হইতো, দেন ওইগুলো থেকে ভালো মানের ইঞ্জিনিয়ার বের হইতো। বুঝতে পারছো? সো সেম রকমভাবে এইগুলো বর্তমানে পরিচালিত হচ্ছে, এবং যেহেতু একটু নতুন এবং এত বড় বড় বিশ্ববিদ্যালয় বাংলাদেশে আছে, তাই এগুলো সম্পর্কে সবাই খুব একটা জানে না। বাট সবাই না জানলেও আমি তোমাকে বলতেছি যে এইখানে তোমার যে পড়াশোনার যে মান, হ্যাঁ, সেই মান পুরো ওই ভার্সিটির মতোই। এবং এখান থেকে তুমি ঠিক বুয়েট, রুয়েট, চুয়েট, কুয়েটে তোমাকে যে ডিগ্রিটা দেওয়া হবে, বিএসসি ইঞ্জিনিয়ারিং, ইঞ্জিনিয়ারিং যে ডিগ্রিটা দেওয়া হবে, সেম ওই ডিগ্রিটা তোমাকে দেওয়া হবে ঢাকা ইউনিভার্সিটি থেকে। বুঝছো? ঢাকা ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইউনিট থেকে দেওয়া হবে। বুঝছো? সার্টিফিকেটের মধ্যে লেখা থাকবে। হ্যাঁ, অ্যান্ড তোমার তুমি ঠিক একটা বুয়েট, রুয়েট, চুয়েট, কুয়েট থেকে একটা ইঞ্জিনিয়ার বের হয়ে সে যেই জব করতে পারবে, সেম জব করতে পারবা। আমাদের ক্যাম্পাসের ফার্স্ট ব্যাচের এমনও বড় ভাই আছে যিনি কিনা তোমার দক্ষিণ কোরিয়াতে বিজ্ঞানী হিসেবে কাজ করতেছে। এমনও বড় ভাই আপু আছে যারা তোমার আমেরিকার বিভিন্ন ইউনিভার্সিটিতে স্কলারশিপ নিয়ে, ফুললি ফান্ডেড স্কলারশিপ নিয়ে তোমার পড়াশোনা করে শেষ করছে। দেন এমনও অনেক বড় ভাই আপু আছে যারা বিসিএস দিয়ে বিসিএস ক্যাডার হয়েছে, বিভিন্ন ইউনিভার্সিটির টিচার হয়েছে, লেকচারার হয়েছে। তো এরকম কোনো অভাব নাই। এবং রিসেন্টলি আমাদের এই প্রযুক্তি ইউনিটের ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের আমাদের আলফা সায়েন্স ল্যাব বলে একটা জিনিস আছে। ওইটার হচ্ছে একটা টিম, ওরা হচ্ছে তোমার এই পুরো এশিয়ার মধ্যে একটা রোবোটিক্স রুবো ফাইটের একটা কম্পিটিশন হয়, যেটার গ্র্যান্ড ফিনালে হয় হচ্ছে তোমার ইন্ডিয়ার আইআইটিতে। বুঝতে পারছো? ওইখানে গিয়ে ওখানে রানার্স আপ হয়ে আসছে। বুঝতে পারছো? এবং বাংলাদেশে ওরা চ্যাম্পিয়ন ছিল। বাংলাদেশের সবগুলো ইউনিভার্সিটির মধ্যে এরা চ্যাম্পিয়ন ছিল। সো মোটামুটি বলা চলে যে ওখানকার পড়াশোনা, ডিসিপ্লিন এগুলো ভালো। হ্যাঁ, আর যেহেতু নতুন, সেক্ষেত্রে তোমাকে অবশ্যই একটু নিজের যোগ্যতা দিয়ে ওইখানে থেকে ভালো কিছু করে বের হইতে হবে। মানুষ যেহেতু নতুন, একটু পাত্তা টাত্তা দিতে চাইবে না। বুয়েটকেও একসময়, যখন বুয়েট একদম নতুন ছিল, আহসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজ অনেক আগে, আজকে থেকে 50 বছর আগে, তখন এটাকে হয়তো কেউ পাত্তা দিত না, বাট এখন পাত্তা দেয়, কারণ ভালো করছে। হ্যাঁ, সেম ওই যে অন্যগুলাকেও একই রকম ছিল। সো এইগুলাকেও এখন হয়তো মানুষ পাত্তা দেয় না, বাট কিছুদিন পর যখন ইউনিভার্সিটিতে রূপান্তরিত হয়ে যাবে, আরও যখন এখান থেকে ব্রাইট স্টুডেন্ট বের হবে, তখন এইগুলোও পাত্তা পেয়ে যাবে। আর তুমি ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পড়লে, বিশ্বাস করো, স্পেশালি সিএসসি, ত্রিপুলি যদি এগুলো পড়ো, সেক্ষেত্রে আমার মনে হয় না খুব একটা তোমার প্রবলেম হবে, কারণ সিএসসিতে একদমই প্রবলেম করবে না। হ্যাঁ, সিএসসি তুমি যেখান থেকেই পড়ো, তোমার স্কিল যদি ভালো থাকে, তুমি অনেক ভালো করতে পারবা। আর বাকি সাবজেক্টগুলো সেম, তুমি যদি সিজিপিএ ভালো রাখো, তোমার যদি একাডেমিক নলেজ ভালো থাকে, তোমার যদি স্কিল ভালো থাকে, সেক্ষেত্রে তুমি খুব ভালো মতোই তুমি ইঞ্জিনিয়ারিংয়ের যে জবের যে পরীক্ষাগুলো আছে, ওইগুলোতে ভালো করে তুমি বাংলাদেশের সরকারি ইঞ্জিনিয়ার হিসেবে নিয়োগপ্রাপ্ত হতে পারো। যেমন এই লাস্ট কয়েক মাস আগে আমি দেখলাম আমাদের ক্যাম্পাসের এক বড় ভাই ত্রিপুলি থেকে পড়ছে। উনি হচ্ছে কোথায় তোমার তোমার স্থানীয় সরকারের যে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আছে, ওখানকার ইঞ্জিনিয়ার হয়ে গেছে। অনেকেই আছে। সো এগুলো কথাগুলো কেন বলতেছি, অবশ্যই তোমার হাতে যদি সুযোগ থাকে, তুমি চেষ্টা করো বুয়েট, রুয়েট, চুয়েট, কুয়েট বা ইউনিভার্সিটিগুলোর ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলোতে পড়ার। হ্যাঁ, অবশ্যই এগুলোতে গেলে তুমি কিছু প্রিভিলেজ পাবা, যেহেতু এগুলো অনেক পুরাতন। বাট এমন যদি হয় তুমি এগুলোতে ভর্তি করে দিতে পারতেছো না, বা তোমার প্রিপারেশন অলরেডি খারাপ, হ্যাঁ, তুমি বেশি কম্পিটিশনে গিয়ে টিকতে পারবা না, হ্যাঁ, সেই ক্ষেত্রে তুমি যেটা করতে পারো, তোমার যদি এরকম হয় যে তোমার যদি সুযোগ থাকে যে তুমি অন্যান্য যে ইউনিভার্সিটিগুলো আছে, যেগুলো আছে তোমার যেমন বুয়েট, রুয়েট, চুয়েট, কুয়েট এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়, ওখানে যদি সুযোগ পাই তুমি অবশ্যই যাবা। এরপরও যদি তোমার মনে হয় যে তুমি তোমার পছন্দের সাবজেক্ট পাচ্ছ না ওইগুলাতে, হ্যাঁ, তুমি সিএসসি পড়তে যাচ্ছ, বাট
ওইখানে পাইলা না, ওইখানে ভর্তি পরীক্ষা দিতে পারলে না, দেন তুমি অবশ্যই এখানে পড়তে পারো। হ্যাঁ, এবং 4 বছর পরে ওইখান থেকে যেভাবে যেরকম ইঞ্জিনিয়ার হয়ে বের হওয়া যায়, এখান থেকে সেম তুমি ইঞ্জিনিয়ার হয়ে বের হইতে পারবা। জাস্ট পার্থক্য হচ্ছে এই 4 বছর তোমাকে মানুষজন এত একটা চিনবে না। হ্যাঁ, বাট 4 বছর পরে ওই ওরা যেই লেভেলে, তুমি যদি সেম হার্ডওয়ার্ক করো, তুমি যদি স্মার্ট থাকো, হ্যাঁ, তুমি যদি তোমার স্কিলগুলোকে ঠিক রাখো, হ্যাঁ, দেন তুমিও সেম লেভেলে যাইতে পারবা। সো এই হচ্ছে তোমার প্রযুক্তি ইউনিটের প্রস্তুতি নিয়ে আমি আমি যতদূর জানি, বা আমি যেই প্রসিডিউর ফলো করে আম, আগাইছিলাম, ওইটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের কাজে লাগবে। আর কোনো কিছু ভুল টুল হইলে কমেন্টে শুধরাইয়া দিও, গালাগালি করো না, বা মাফ করে দিও আর কি। তো এই তো, আল্লাহ হাফেজ।